আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারি তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বললেন অ্যাটর্নি জেনারেল। বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারি নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারি তত্ত্বাবধায়ক সরকারে রিমান্ড হতে পারে। এরপর জানাবো, নির্বাচন নিয়ে খুবই স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে বললেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে খুবই স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে। এর থেকে ক্লিয়ার রোডম্যাপ কি হতে পারে? প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেই বলেছেন, 2025-এর ডিসেম্বর বা 2026-এর 30শে জুনের মধ্যেই নির্বাচন হবে। এদিকে বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদীর পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আমাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুকের পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা। মঙ্গলবার 17 ডিসেম্বর বিকেলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জানাবো, সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র দখল নিয়ে পাল্টাপাল্টি সংঘর্ষ। সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র দখল নিয়ে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার 17 ডিসেম্বর। একটি পক্ষ গণস্বাস্থ্য কেন্দ্রেও দখল নিতে গেলে অপর পক্ষের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হাসপাতালের কর্মী, চিকিৎসক ও রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানাবো, আগামী নির্বাচন অতীতের চেয়ে অনেক কঠিন হবে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে বিএনপির জন্য অত্যাধিক কঠিন হবে। পুলসিরাত পার হবার মতো অবস্থা। তাই যে কোনো মূল্যে জনগণের সমর্থন ধরে রাখতে হবে বিএনপিকে। আজ 17 ডিসেম্বর বিকেলে জেলাভিত্তিক প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে 31 দফা রাষ্ট্র সংস্কার নিয়ে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো, ইতিহাসে ভারতীয় রুপির দরে সবচেয়ে বড় পরিবর্তন জানা গেল কারণ। ভারতের বাণিজ্য ঘাটতি রেকর্ড মাত্রায় বেড়ে যায় দেশটির মুদ্রা রুপি সংযুক্ত আরব আমিরাতের দিরহামের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। আমিরাতের দিরহামের বিপরীতে মঙ্গলবার 17 ডিসেম্বর এক রুপির দর রেকর্ড সর্বনিম্ন 23.14 এবং মার্কিন ডলারের বিপরীতে 84.92-তে নেমে যায়। আর ব্যবসায়ীদের মতে পরিস্থিতি সামাল দিতে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই সম্ভবত রুপিকে সমর্থন দিতে সরাসরি হস্তক্ষেপ করেছে। খবর খালিজ টাইমসের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারি তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে অ্যাটর্নি জেনারেল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারি নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারি তত্ত্বাবধায়ক সরকার রিমান্ড হতে পারে। যেমন জেলা এবং দায়রা জজ একই ব্যক্তি যখন সিভিলে মামলা করেন তখন তাকে বলা হয় জেলা জজ, আবার একই ব্যক্তি যখন ক্রিমিনাল মামলা পরিচালনা করেন তখন তিনি দায়রা জজ। তেমনি এক অন্তর্বর্তীকালীন সরকারের ব্যক্তিরা যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে চলে যাবে উনারাই তত্ত্বাবধায়ক সরকারের হবেন। এটাই সাংবিধানিক সাংঘর্ষিকতার কোনো জায়গা নেই। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আপিল বিভাগের 13 সংশোধনীর মামলার যে রিভিউ পেন্ডিং আছে তা বাইপাস করে হাইকোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। কেন আছে? কারণ
তত্ত্বাবধায়কের ত্রয়োদশ সংশোধনীতে দুটি পার্ট। একটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বৈধ নাকি অবৈধ। এই পার্টে 4 জন বলছেন অবৈধ, 3 জন বলছেন বৈধ। আবার দ্বিতীয় পার্টে সব বিচারপতি বলছেন পরবর্তী নির্বাচনে তত্ত্বাবধায়কের অধীনেই হবে। এই যে পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হবে, এটা বলার আগেই পঞ্চদশ সংশোধনী চলে এসেছে। তাহলে ধরে নেওয়া হবে এই জাজমেন্ট কার্যকর আছে। তাহলে কমপক্ষে আগামী দুটি নির্বাচন তো আপিল বিভাগের অ্যাটেনশন লাগে না, অর্থাৎ আপিল বিভাগে থাকা ত্রয়োদশ সংশোধনী রিভিউ রায়ের জন্য অপেক্ষায় থাকতে হয় না। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন বাতিল প্রশ্নে জারি করা রুলের আংশিক যথাযথ ঘোষণা করে মঙ্গলবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের 20 ও 21 ধারা বিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। আদালত বলছে, পঞ্চদশ সংশোধনী আইনের এই ধারা দুটি সংবিধানের মৌলিক কাঠামোগুলোকে ধ্বংস করেছে, যেটি হচ্ছে গণতন্ত্র। এছাড়াও পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত 7 ক, 7 খ, 44/2 অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে খুবই স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে। এর থেকে ক্লিয়ার রোডম্যাপ কি হতে পারে তা জানা নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আলোকপাত করেছেন 2025 সালের ডিসেম্বর বা 2026 সালের 30শে জুনের মধ্যে নির্বাচন হতে পারে। সুনির্দিষ্ট দিনক্ষণ নির্বাচন কমিশন দিবেন। মঙ্গলবার 17 ডিসেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে স্কুল কলেজে বদলি পদোন্নতিতে ব্যাপক ঘুষ লেনদেন হয়। শিক্ষা খাতে দুর্নীতি বন্ধ করা হবে, সেই সঙ্গে পুরো শিক্ষা খাতের গুণগত পরিবর্তন আনতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। শিক্ষা কমিশন হবে কিনা এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, কমিশনের বিষয়ে বলা যাচ্ছে না, তবে সরকার এরই জন্য জরুরি কিছু পদক্ষেপ নিয়েছে। ক্লাস 9 এবং ক্লাস 10 টেক্সট বুক পরিমার্জন করে আধুনিক করা হবে। এ সময় তিনি আরো বলেন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে গ্রান্টস মজুরি বাদ দিয়ে শুধু ইউনিভার্সিটি কমিশন করা হবে। আইসিটি শিক্ষা দ্রুত বিশ্বমানের করা হবে। বিশ্ব মানদণ্ড অনুযায়ী আমাদের শিক্ষা খাতে বরাদ্দ খুবই কম। গত সরকার এমন কিছু অপ্রয়োজনীয় বিনিয়োগ করেছে, কিন্তু শিক্ষায় পর্যাপ্ত বরাদ্দ দেয়নি। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হবে। বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদীর পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আমাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুকের পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা। মঙ্গলবার 17 ডিসেম্বর বিকেলে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, থাই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বুধবার থাইল্যান্ডে যাচ্ছি। আনুষ্ঠানিক আলোচনার বাইরে মিয়ানমার নিয়ে একটি অনানুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে। মিয়ানমারের সঙ্গে সীমান্ত, সেখানে অপরাধ এবং দেশটির ভবিষ্যৎ, এই 3টি বিষয় নিয়ে আলোচনা হবে। সেখানে আলোচনা কোন দিকে যায় তার উপর নির্ভর করে বাংলাদেশ তার অবস্থান তুলে ধরবে। এর আগে কিছুই বলতে চাই না। বাংলাদেশে অবস্থান নিয়ে তিনি বলেন, 13 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের নিরাপদে এবং অধিকারের সঙ্গে ফেরত নিতে হবে। আজকের বাস্তবতায় রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না, সেখানে একটি যুদ্ধ চলছে। বাংলাদেশের একটাই লক্ষ্য, যখন মিয়ানমার শান্ত হবে তখন যাতে ফেরত পাঠানো যায়, এ লক্ষ্যেই কাজ করবে বাংলাদেশ। টেকনাফ সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ নিয়ে তৌহিদ হোসেন বলেছেন, সেখানে একটি যুদ্ধ অবস্থা বিরাজ করছে। বাংলাদেশ সে যুদ্ধের অংশীদার নয়, যেহেতু সেখানে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, ফলে আমাদের সাবধানে অনেক কিছু করতে হবে। আপাতত বিষয়টিকে সেভাবেই দেখছি। এটা স্থায়ী হতে পারে না। বিষয়টি একসময় এমনভাবে আসতে হবে যাতে ঝুঁকি না নিয়ে আমাদের নিয়মিত রুট আমরা ব্যবহার করতে পারি। D8 সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দেয়া নিয়ে তিনি বলেছেন, D8 সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দেবেন। D8 বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ দেশ এর সদস্য। সম্মেলনের সাইডলাইনে অনেকটি দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ। কোনো দেশের সরকার প্রধানের সঙ্গে
বৈঠক হবে সেটি এখনো বলা যাচ্ছে না, এটি চূড়ান্ত হয়নি। যেগুলো শেষ মুহূর্তে ঠিক হয়েছে তবে কিছু দ্বিপক্ষীয় বৈঠক অবশ্যই হবে। সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র দখল, পাল্টাপাল্টি সংঘর্ষ। সাভারের গণস্বাস্থ্য দখলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার 17 ডিসেম্বর সকালে 10টার দিকে একটি পক্ষ গণস্বাস্থ্য কেন্দ্র দখলে নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেতে হাসপাতালের কর্মী, চিকিৎসক ও রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা যায়, সাবেক ট্রাস্টি নাজিমুদ্দিন এবং তার সঙ্গীরা সকালে গণস্বাস্থ্য কেন্দ্র দখল করতে আসে। সময় কর্তব্যরত কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে। পরে কর্মীরা সংঘবদ্ধ হলে মুখোমুখি অবস্থা তৈরি হয়। তারা আচমকা এসে আমাদের উপর আক্রমণ চালায়। আমরা বাধা দিতে গেলে শারীরিকভাবে হেনস্থার শিকার হতে হয়েছে। আমাদের চিকিৎসা কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়ে যায়। এই ধরনের ঘটনার কারণে আমাদের রোগী ও চিকিৎসকরা ভীত সন্ত্রস্ত। আমরা চাই দ্রুত পরিস্থিতির সমাধান হোক। এদিকে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ট্রাস্টি নাজিমুদ্দিন এবং তার সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ জানায়, ঘটনাস্থলে এসে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং গণস্বাস্থ্য কেন্দ্র পুলিশ মোতায়েন করা হয়েছে। গণস্বাস্থ্যের সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার মোহাম্মদ সোহেল রানা জানান, বর্তমানে গণস্বাস্থ্য কেন্দ্রে পুলিশের পাহারায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও হাসপাতালের কার্যক্রম বিঘ্নিত হয়। রোগীরা চরম দুর্ভোগে পড়েছে। এদিকে এই ঘটনায় পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।